আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে টনি ক্রুস একজন ফুটবলার হিসেবে কতটা বড় মাপের, এটাও নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ফাইনালে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। এমন একটা সময়ে তিনি সিদ্ধান্তটা নিলেন যে সময়টাতে রিয়াল মাদ্রিদের জার্সিতে চুক্তি নবায়ন করবেন কিনা সেটা নিয়ে অনেক বেশি করে আলোচনা চলছিল এবং এর পাশাপাশি অনেক ফুটবল ফ্যানের জন্য এটা হতাশাজনক একটা খবর হিসেবে এসেছে, বিশেষ করে যারা এই সিজনে টনি ক্রুজের পারফরমেন্স দেখেছেন। ব্যালন ডিওরের শর্ট লিস্টে চলে এসেছেন। দুর্দান্ত একের পর এক পারফরমেন্সের মাধ্যমে মিডফিল্ডে টনি ক্রুজ বরাবরই অসাধারণ। এই সিজনেতেও তার একেবারে ভেরি বেস্ট লেভেলের আশেপাশেই ছিলেন। এমন একটা সময়ে মাত্র ৩৪ বছর বয়সী টনি ক্রুজের ক্যারিয়ারটা আরো বেশি করে লম্বা হবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন আর জাতীয় দলে ফিরে আসার পর সেখানেও একটা স্ট্রং গ্রাউন্ড খুঁজে পাবেন, এই জিনিসটাই সকলে আশা করছিল। তবে টনি ক্রুজ একেবারে উল্টো পথে হাঁটলেন। বললেন যে তিনি এর আগেও বলেছেন রিয়াল মাদ্রিদই তার শেষ ক্লাব হতে যাচ্ছে এবং এখানে এবারের এই সিজনটা খেলে তিনি আসলে ফুটবল আর খেলতে চান না। সামনে চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচটা আছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, সেটাই তাই বর্ণাঢ্য এই ক্যারিয়ারের ফুটবল ক্যারিয়ারে তার শেষ অফিসিয়াল ম্যাচ হবে ক্লাব ফুটবলে। আর জাতীয় দলে তো ইউরো মিশনে আছেন এবং ইউরোর এই পর্যায়ে এসে জার্মানি যতদূর যেতে পারবে টনি ক্রুজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা ঠিক ততটাই লম্বা হবে। এর আগে অবসর ঘোষণা করেছিলেন জাতীয় দল থেকে, তবে দলের গুরুত্ব বুঝে দেশের টানে আরো একবার ফিরে এসেছেন। অনেকে ধারণা করছিল যে শেষ পর্যন্ত 2026 বিশ্বকাপ টার্গেট করবেন এই প্লেয়ার, তবে ইনস্টাগ্রামে একেবারে সাফ জানিয়ে দেওয়ার মাধ্যমে টনি ক্রুজ কিন্তু জাতীয় দলের দরজাটাও বন্ধ করে দিলেন। এক কথায় বলা চলে মাত্র 34 বছর বয়সেই অবসরের ঘোষণাটা চলে আসলো। ক্যারিয়ারটা আরো অন্তত 2-3 বছর লম্বা করা যেত কিনা সেটা নিয়ে তাই একটা আফসোস ভক্তদের থাকবে। তবে সে আফসোসটুকুকে ছাপিয়ে টনি ক্রুজ নিজে যেহেতু এই জিনিসটা ফিল করছেন সেটাকেও সম্মান জানাতে হবে। টনি ক্রুজ সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই। বিশ্ব ফুটবলে আসলে কি দিয়েছেন, কতটা বড় মাপের ফুটবলার, এটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। শুধুমাত্র একটা উক্তিতে ফোকাস করতে চাই, যেটা কিছুদিন আগে কার্লো আনচেলত্তি ইঙ্গিত করেছেন, যেটা এর আগে অনেকেও বলেছেন, সেটা হচ্ছে অন্যান্য দলের মিডফিল্ডাররা নিজেদের মধ্যে একের পর এক পাস খেলে অনেকবার টিকিটাকে স্টাইলে ফুটবল খেলে যে কাজটা করেন সেটা টনি ক্রুজ একটা পাসের মাধ্যমেই বারবার করতে পারেন। এতটা ভালো ভিশন তার ছিল, এতটা ভালো গেম রিডিং স্কিল তার ছিল। তার চেয়ে বড় কথা, এই যে রিয়াল মাদ্রিদে খেলেছেন প্রায় 10 বছর সময়কাল, টনি ক্রুজের ক্ষেত্রে একটা জিনিস একেবারে কনস্ট্যান্টলি দেখা গিয়েছে, তিনি হয়তোবা মাঝে মধ্যে জ্বলে উঠতে পারছেন না, হয়তোবা মাঝে মধ্যে দল হিসেবে রিয়াল মাদ্রিদ খারাপ খেলছে, তবে ভালো এমনকি চরম খারাপ সময়েও টনি ক্রুজ যে জায়গা থেকে নিজের একটা স্টার্সে কোনো রকমের পরিবর্তন আনতে দেননি, সেটা হচ্ছে পাসিং অ্যাকুরেসি। অলমোস্ট 90 থেকে 92% পাসিং অ্যাকুরেসি টোটাল রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে তার আছে। একটাবার চিন্তা করে দেখুন, এমন একটা দলে খেলছেন যে দলটা কুইক অ্যাটাকে ওঠে, অর্থাৎ কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে মূলত, এবং সেখানে বল পাওয়ার পরে খুব দ্রুত প্লেয়ারদেরকে আসলে খুঁজে পেতে হয়। এমন একটা দলে খেলার ক্ষেত্রে পাসিং অ্যাকুরেসি অনেকটুকু কমে যায়। বার্সার মতো একটু স্লো বিল্ড আপ করে কিন্তু এখানে খেলা যায় না। তবে এই দলটাতে খেলেও টনি ক্রুজ 92% বা তার আশেপাশে পাসিং অ্যাকুরেসি ক্যারিয়ার জুড়ে রেখেছেন এই দলটার হয়ে। সত্যিকার অর্থে একটা স্টার্সে বোঝা যায় একজন টনি ক্রুজ আসলে কতটা অ্যাকুরেট, কতটা দক্ষ একজন মিডফিল্ডার। এমন একজন মিডফিল্ডারকে এখানেই হারানো, এখানে তার শেষ দেখাটা ফুটবল ক্যারিয়ারে অবশ্যই ভক্তদের জন্য আফসোসের থাকবে। তবে একই সঙ্গে একটা উপলব্ধিও থাকবে যে তার জেনারেশনের অন্যতম সেরা একজন মিডফিল্ডার ছিলেন এবং এই অসাধারণ মিডফিল্ডারের খেলা আমরা অনেক সময় উপভোগ করতে পারি।